আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ডিয়ার স্টুডেন্টস। তোমাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনলাইন ক্লাসে। রসায়ন প্রথম পত্র আলোচনা করব আমি, এবং যথারীতি অনার্স ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের যারা আছো তাদেরকে এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। ইচ্ছে করে যারা সেকেন্ড ইয়ার আছে তারা দেখতে পারো, তোমাদের উপকার হবে। আমরা ইতিমধ্যে অধ্যায় 2 পর্যন্ত শেষ করে ফেলেছি। আজকে চ্যাপ্টার 3 এর শুরু। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটা কথা বলে রাখি, রসায়ন প্রথম পত্রের অধ্যায় 3টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে পিওর কেমিস্ট্রি আলোচনা হবে। তোমরা আগের যে 2টি অধ্যায় পড়েছো, অধ্যায় 1 ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এবং অধ্যায় 2 গুণগত রসায়ন, সেখানে রসায়ন ছাড়াও অনেক জিনিস নিয়ে আলোচনা হয়েছে, পদার্থবিদ্যা আলোচনা হয়েছে। চ্যাপ্টার 3 কিন্তু পিওর কেমিস্ট্রি এবং অনেক বেসিক জিনিসগুলো এখানে আমরা আলোচনা করব। কেমিক্যাল বন্ডিং এর বিষয় আছে, পর্যায় সারণীর বিষয় আছে, মৌলগুলোর যে ধর্ম এবং তারা যে যৌগ তৈরি করে সেই যৌগের যে বিভিন্ন ভেরিয়েশন, এইসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমার রসায়নের বেসটা কত উন্নত হবে তা ডিপেন্ড করবে এই অধ্যায়ের সফলতার উপর। তুমি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, এটা পরবর্তী অধ্যায়গুলো তোমার কাছে সহজ মনে হবে, রসায়ন দ্বিতীয় পত্র তোমার কাছে ইজি মনে হবে। আর এখানে যদি কোনো ঝামেলা থেকে থাকে, কোনো লিমিটেশনস থেকে থাকে, তাহলে কিন্তু রসায়ন পড়তে তোমার বিরক্ত লাগবে। সুতরাং প্রথম থেকেই একদম সতর্কভাবে এই অধ্যায়ের খুঁটিনাটি যে সমস্ত বিষয় আছে তা যদি আয়ত্ত করতে পারো, তাহলে আমি তোমাদের এই কথা নিশ্চিত করে বলতে পারি রসায়ন পড়তে তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করি। আমরা এই অধ্যায়ের নামটা দেখো, অধ্যায়ের নামটা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। পর্যায়বৃত্ত ধর্ম মানে যে ধর্মগুলো কিছুক্ষণ পর পর ফিরে আসে, জানো একটা পর্যায়ে বাম থেকে ডান পর্যন্ত যাওয়ার পরে নিষ্ক্রিয় গ্যাসে গিয়ে শেষ হয়, তারপর আবার শুরু হয়। তো কিছুক্ষণ পর পর বিরতি দিয়ে দিয়ে যে ধর্মগুলো রিটার্ন করে সেগুলোকে আমরা পর্যায়বৃত্ত ধর্ম বলছি। অনেকগুলো পর্যায়বৃত্ত ধর্ম আছে, সেগুলো পরে আসছে সে বিষয়ে। তার আগে তোমাদের এই পিরিয়ডিক টেবিলটা দেখিয়ে নিই। পিরিয়ডিক টেবিল অফ দ্য এলিমেন্টস, এইখানে এটা আসলে এটা ভালোভাবে দখলে রাখবা। দখলে রাখা বলতে সব মানে পজিশন মুখস্থ রাখার দরকার নেই তোমার, জাস্ট ট্রেনটা বাম থেকে ডানে গেলে কি হয়, বা বাম দিকের মৌলগুলা কি ধরনের, ডান দিকের মৌলগুলা কি ধরনের, মাঝখানের যে হলুদ কালারের যে দেখতে পাচ্ছ সেগুলা কিরকম, নিচে যে আলাদা করে দুটো পর্যায় দেওয়া আছে সেগুলা কিরকম, এগুলো তোমরা মাধ্যমিক স্তরে কিছুটা দেখে এসছো। তো এখন আমরা একটু ব্যাপকভাবে স্টাডি করব। তো পর্যায় সারণীতে নতুন 4টা মৌল, কিন্তু নতুন বলতে 2016 সালেই এটা ইনক্লুডেড হয়েছে। 4টি মৌল, এই 4টি পি ব্লকের মৌল, নিহোনিয়াম, মস্কোভিয়াম, টেনিসিয়ান আর হচ্ছে অর্গানিজন। এই 4টি মৌল নতুন ইনক্লুডেড হয়েছে এবং এই জন্য বর্তমানে কিন্তু মৌলের সংখ্যা 118টি। তোমরা জানো 118টি মৌল। নতুন যদি আরেকটি মৌল আবিষ্কৃত হয় তাহলে সেটা কিন্তু এস ব্লকে চলে যাবে, এস ব্লকে, কারণ এখানে 118 পর্যন্ত শেষ হয়েছে। অর্গানিজন এ পর্যন্ত লাস্ট মৌল এবং সেটি নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পড়েছে, আদর্শ মৌলের মধ্যে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পড়েছে এবং গ্রুপ নাম্বার 18। সুতরাং নতুন করে কোনো মৌল যদি আবিষ্কৃত হয় সেটা হবে 119 নাম্বার, তার পারমাণবিক সংখ্যা হবে এবং সেটি কিন্তু এস ব্লকের মধ্যে পড়বে। কারণ তোমরা জানো একটা পর্যায়ের সর্বশেষ মৌল নিষ্ক্রিয় গ্যাসে গিয়ে শেষ হয় 18 নাম্বার, এবং এর পরবর্তী যে আবার যদি কোনো মৌল চলে আসে 118 পরে 119 যদি আসে তাহলে কিন্তু সেটি এস ব্লকে। সুতরাং এটি একটি প্রশ্ন যে এরপরে যদি নতুন কোনো মৌল আবিষ্কৃত হয় সেটি কোন ব্লকের অন্তর্ভুক্ত হবে, বা তাহলে গ্রুপ 1-এ যাবে এবং সেটি এস ব্লকের মৌল হবে। এইভাবে আমরা কিন্তু দেখছি। তাহলে নতুন 4টি মৌলের কথা তোমাদের অবশ্যই মনে রাখবা। নিহোনিয়াম গ্রুপ 13, মস্কোভিয়াম গ্রুপ 15, টেনিসিয়ান গ্রুপ 16 আর অর্গানিজন গ্রুপ টেনিসিয়ান গ্রুপ 17 এবং অর্গানিজন গ্রুপ 18 মৌল। এই হচ্ছে তোমাদের জন্য আপডেট। যারা পর্যায় সারণী সম্পর্কে একটু জানতে চাও বেশি বেশি তাদের জন্য এটা তথ্য। এটা এরপরে আমি একটি পর্যায় সারণী এটা সিম্পল ভাবে ড্র করছি। দেখো পর্যায় সারণী এইভাবে যদি আমি যাই, দেখো এটি পর্যায় সারণী। এইভাবে পর্যায় সারণী সিম্পল একটা ডায়াগ্রাম দেখালাম। এখানে আরো দুটি পর্যায় আছে, এখানে আরো দুটি পর্যায় আছে। এ ব্লক মৌল, এখানে এ ব্লকের মধ্যে পড়েছে। আর এই পুরো পর্যায় সারণীর
পাঠটা সহজ করা, যদি মনে হয় যে পর্যায় সারণীটা কেন দরকার, আসলে এই 118টি মৌলকে যদি সেপারেটলি আমরা স্টাডি করতে যাই তাহলে কিন্তু অনেক কঠিন হতো কেমিস্ট্রি। সুতরাং এই রসায়ন পাঠটা সহজ করার জন্য, যাতে আমরা কম সময়ে একটা গ্রুপের যতগুলো মৌল আছে তাদের ধর্ম এবং তাদের দ্বারা গঠিত যে যৌগগুলো আছে তাদের ধর্ম সম্পর্কে মোটামুটি একটা পিকচার পাই, এই জন্য এই পর্যায় সারণীটাকে এইভাবে করা হয়েছে। এবং এই পিছনে অনেক বিজ্ঞানীদের অবদান আছে। দিমিত্রি মেন্ডেলিভ প্রথম কিন্তু পর্যায় সারণী করেছিলেন, তারপরে অনেক সংশোধন করা হয়েছে। এখানে স্টিল এখনো কিছু ত্রুটি আছে এখানে, যেমন ধরো এই যে এই ব্লকের যে মৌলগুলো ওইগুলোকে এখনো আলাদাভাবে স্থান দিতে হচ্ছে। এবং আমরা জানি একটা গ্রুপে একটা মৌল থাকার কথা, সেখানে একটা গ্রুপে একটির পরিবর্তে এখানে একটি পজিশনে, একটি গ্রুপে না, একটি জায়গাতে একটি মৌল থাকার কথা, তা না থেকে এই যে এই ব্লক মৌলগুলো আছে একটির জায়গায় 14টি করে মৌল আছে। সুতরাং কিছু ত্রুটি এখনো থেকে গেছে এবং হাইড্রোজেনের অবস্থান নিয়ে এখনো একটু বিতর্ক আছে। হাইড্রোজেনকে গ্রুপ 1-এ স্থান দেওয়া যায়, তারপর গ্রুপ 17-তে স্থান দেওয়া যায়, এরকম টুকটাক কিছু ত্রুটি আছে। তারপরেও এই পর্যায় সারণীটাই যেটা তোমরা দেখালাম কিছুক্ষণ আগে, সেই পর্যায় সারণীটাই তোমাদের জন্য এখন পর্যন্ত আলট্রা মডার্ন বা অত্যাধুনিক পর্যায় সারণী। একটু চেঞ্জ হয়েছে, মাঝে মাঝে তোমরা দেখবা পর্যায় সারণীতে কোনো কোনো বইয়ে এখনো 1A ইউজ করা হয়, 1A 2A, তারপরে এখানে 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 3A এরকম আছে। এটা কিন্তু এটাকে বলা হয় আধুনিক পর্যায় সারণী। আর আমরা আলট্রা মডার্ন যেটা পড়ি, অত্যাধুনিক, সেখানে কিন্তু একবারে গ্রুপকে 1 থেকে 18 পর্যন্ত, 1 থেকে 18 পর্যন্ত স্থান দেওয়া হয়েছে। 1 থেকে 18 এবং ইংরেজি লেটারে আমরা লিখি 1 থেকে 18, ডিজিটে লিখি, নট কোনো রোমান সংখ্যা আমরা ইউজ করব না এখন। 1 থেকে 18 পর্যন্ত একটা না। আর আগের আমলে কিন্তু এই দুটা উপশ্রেণী ছিল, এ উপশ্রেণী ছিল, বি উপশ্রেণী ছিল। সুতরাং তোমরা তোমাদের সিলেবাসে তোমরা 19 এটাই পড়ে আসছো, 1 থেকে 18 পর্যন্ত মৌলগুলোর মানে শ্রেণী বা গ্রুপ। তো এখানে পুরো পর্যায় সারণীর পাঠকে সহজ করার জন্য কয়েকটি ব্লকে ভাগ করা হয়েছে। ব্লকগুলোর নাম আমি বলছি, এগুলো তোমরা জানো। এস ব্লক মৌল, প্রথমে এস ব্লক মৌল, এখানে 14টি মৌল আছে। এস ব্লকে আছে 14টি মৌল। তারপরে আছে এই পাশে আছে পি ব্লক মৌল, ডান পাশে পি ব্লক মৌল, এখানে আছে 36 মৌল আছে। এখানে পি ব্লকে 36টি মৌল আছে। এই মাঝখানে আছে ডি ব্লক মৌল, 41টি মৌল আছে ডি ব্লকে। এবং এ ব্লকে আছে 27টি মৌল, এ ব্লকে 27টি। এই মিলে আমাদের টোটাল মৌলের সংখ্যা 14, 41, 36 and 27 মিলে 118টি মৌল বর্তমানে এক্সিস্ট করছে। 118টি মৌল নিয়ে আমরা আমাদের রসায়ন। তো এখন আমরা এই ব্লক ভিত্তিক মৌলগুলো নিয়ে কাজ শুরু করব। চলো এস ব্লক মৌল নিয়ে কাজ শুরু করি। এস ব্লক মৌল তোমরা জানো, পর্যায় সারণীর সর্ববামে যে ব্লকটি সেটি হচ্ছে এস ব্লক। তার মানে পর্যায় সারণী শুরু হয়, প্রতিটি পর্যায় শুরু হয় কিন্তু এস ব্লক মৌল দিয়ে এবং শেষ হয় পি ব্লক মৌল দিয়ে। তো এস ব্লক মৌলে এখানে তোমাদের এই স্লাইডটি একটু দেখো। এখানে নতুন যে 4টি মৌলের কথা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, সেগুলোর পারমাণবিক সংখ্যা লেখা আছে। নিহোনিয়াম 113, মস্কোভিয়াম 115, টেনিসিয়ান 117 এবং অর্গানিজন 118। এই 4টি মৌলের মধ্যে নিহোনিয়াম মৌলটি জাপানে আবিষ্কৃত হয়েছে, জাপানে। আর এই পুরো 118টি মৌলের মধ্যে একমাত্র নিহোনিয়ামটাই কিন্তু এশিয়াতে আবিষ্কৃত হয়েছে। বাকি মৌলগুলা কিন্তু সব অন্যান্য দেশে, ইউরোপ আমেরিকাতে এগুলা হয়েছে। তো এই হচ্ছে আমাদের সামারি। তারপরে আমাদের পরের পেজ যাচ্ছে ইলেকট্রন বিন্যাস। সংজ্ঞা হিসেবে যেটা বলবো, এস ব্লক মৌলের সংজ্ঞা, কিন্তু এস ব্লক মৌলের সংজ্ঞা তোমরা জানো যে ইলেকট্রন বিন্যাসে যে সকল মৌলের লাস্ট ইলেকট্রনটি এস অরবিটালে গমন করে তাদেরকে আমরা এস ব্লক মৌল বলি। এস ব্লক মৌলে গ্রুপ 1 এবং গ্রুপ 2, গ্রুপ 1-এ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এন্ড ফ্রান্সিয়াম, এক্সেপ্ট হাইড্রোজেন, এই সবগুলো ধাতু এগুলা। এবং এখানে আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এন্ড রেডিয়াম। রেডিয়াম এবং ফ্রান্সিয়াম দুইটি তেজস্ক্রিয় মৌল। আর এখানে আছে হিলিয়াম। সো 14টি মৌল টোটাল। 14টি মৌলের মধ্যে 2টি হচ্ছে অধাতু, এক হাইড্রোজেন আর একটা হিলিয়াম। এই 2টি অধাতু আর সবগুলো হচ্ছে ধাতু। এই দেখো গ্রুপ 1-এর এগুলো সব ধাতু। সো ধাতব মৌল বেশি।
14টি ধাতব মৌল আছে এস ব্লক, এবং এস ব্লকের যোজনী স্তরের ইলেকট্রন বিন্যাস কি দেখো, যোজনী স্তরের ইলেকট্রন বিন্যাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এই যোজনী স্তরের ইলেকট্রন বিন্যাস ভালো করে আয়ত্ত রাখবা। ইলেকট্রন বিন্যাস সর্বশেষ শক্তি স্তর কি আমরা যোজনী স্তর বলি, যে সমস্ত ইলেকট্রনগুলো রাসায়নিক বন্ডে অংশ নেয় সেগুলো যোজনী স্তর। তার মানে এখানে গ্রুপ 1 এর যেটা, গ্রুপ 1 এর ক্ষেত্রে NS1 n এর মান 1 থেকে 7 পর্যন্ত হতে পারে n এর মান। আর গ্রুপ 2 এর জন্য n এর মান NS2 এখানে n এর মান 2 থেকে শুরু হবে, 2 থেকে 7 পর্যন্ত। এই হচ্ছে গ্রুপ 2। তো যোজনী স্তরের ইলেকট্রন দেখলাম আমরা NS1 এবং NS2। n এর মান আমরা এখানে 1 পর্যায় 1, এটা পর্যায় 2, পর্যায় 3, পর্যায় 4, পর্যায় 5, পর্যায় 6 এবং পর্যায় 7, 7টি পর্যায় আছে। সুতরাং তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে বি একটি মৌল যার যোজনী স্তরের ইলেকট্রন বিন্যাস NS1 এবং n সমান 5, তাহলে কোন মৌলটি হবে? এভাবে কিন্তু আমরা উদ্দীপক তৈরি করার সময় এগুলো ব্যবহার করি, যে বি একটি মৌল যার যোজনী স্তরের ইলেকট্রন বিন্যাস NS1 এবং n এর মান 5, তাহলে তোমাকে হিসাব করতে হবে এবং তার মানে এই সিকোয়েন্সগুলো তোমাকে মনে রাখতে হবে। এই সিকোয়েন্সগুলো কোনটার নিচে কোনটা আছে, তোমরা কিছু ছন্দটন্দ ইউজ করো বা বিভিন্ন টেকনিক ইউজ করে এগুলো মনে রাখো, দিস ইজ গুড। এই সিকোয়েন্সটা মনে রাখা আমাদের দরকার। তাহলে n এর মান যদি 5 হয়, তাহলে আমরা যদি করগুনি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তাহলে বি মৌলটা কি দাঁড়াচ্ছে 5s1, তার মানে এটা হচ্ছে রুবিডিয়ামের যোজনী স্তর, এই মৌলটা হচ্ছে রুবিডিয়াম। সিমিলারলি আমরা যদি NS2 যদি বলি, এখানে NS2 n সমান 6, সো তাহলে বি মৌলটা কি হবে? বললাম বি একটি মৌল যার যোজনী স্তরের ইলেকট্রন বিন্যাস NS2 এবং n সমান 6, তাহলে তুমি বি কে কিভাবে আইডেন্টিফাই করবা? সিমিলার একই ঘটনা। তো জানো তোমরা যে গ্রুপ 2 শুরু হয় 2 নম্বর পর্যায় থেকে। গ্রুপ 2 তে 1 নম্বর পর্যায়ে কোনো মৌল নাই, 2 নম্বর পর্যায় থেকে শুরু হয়েছে। এটি হচ্ছে তাহলে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপরে স্ট্রনশিয়াম, তারপরে হচ্ছে বেরিয়াম। তার মানে সরি স্ট্রনশিয়াম যেহেতু 5, তাহলে এটা স্ট্রনশিয়াম হবে 5s2, এটার নাম হবে হচ্ছে স্ট্রনশিয়াম। সো এইভাবে কিন্তু তুমি যে কোনো একটা যে গ্রুপ 1 এর যে মৌল বা গ্রুপ 2 এর মৌল, এগুলোকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি কিভাবে, এই যোজনী স্তরের ইলেকট্রন বিন্যাস দেখে। এবং অবশ্যই তোমরা এটা খেয়াল করবা, আমরা উদ্দীপক তৈরির সময় সব সময় কিন্তু যোজনী স্তর, সব সময় না, মাঝে মাঝে যোজনী স্তর ইউজ করি। অনেক সময় ছক কাটা থাকে, ছকের মধ্যে গ্রুপ এবং পর্যায় দেওয়া থাকে, তারপর সেখানে আইডেন্টিফাই, আমরা ক্লাসের শেষের দিকে এগুলো আইডেন্টিফাই করা শিখবো। তো এই হচ্ছে এস ব্লক এবং এস ব্লক মৌলে গ্রুপ 1 এর যে ধাতুগুলো আছে, গ্রুপ 1 আমরা ক্ষার ধাতু বলি, ক্ষার ধাতু বলি এটাকে, বা অ্যালকালি মেটাল বলি, অ্যালকালি মেটাল বলার কারণ তোমরা খুব ভালোভাবে জানো, এরা পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার তৈরি করে, এই জন্য এগুলোকে ক্ষার ধাতু বলি আমরা। মেটালগুলা কিন্তু হাইড্রোজেন আবার না, মেটালগুলা। আর গ্রুপ 2 এর মৌলগুলাকে আমরা বলি হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু বলার কারণ এটাই যে এদের যে গ্রুপ 2 এর যে মৌলগুলা, স্পেশালি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এদের হাইড্রোক্সাইড খুব অল্প পরিমাণে মাটিতে থাকে বা মৃত্তিকায় থাকে। এদের হাইড্রোক্সাইড মানে এইসব মৌলগুলা এদের হাইড্রোক্সাইড আকারে মৃত্তিকায় অবস্থান করে জন্য এদেরকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। ক্ষার কেন? এরাও কিন্তু যে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে, এদের অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে তোমার ক্ষার তৈরি করে, এই জন্য এদেরকে বলতেছে মৃৎ ক্ষার ধাতু। তো এস ব্লকের মধ্যে আমাদের দুটি মেইন যে আছে, সেটা হচ্ছে ক্ষার ধাতু, আরেকটি হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। আমরা এই সমস্ত এদের যে ভৌত এবং কেমিক্যাল প্রপার্টি যেগুলো আছে এই গ্রুপগুলোর, এগুলো এখন আস্তে আস্তে ডিসকাস করা শুরু করব। তোমরা আবার স্লাইডটা একটু স্লাইড দেখো, একটা স্লাইডে আমি কিছু লিখে রেখেছি, এই তোমাদের কাজ দিবে। অনেক বৈশিষ্ট্য আছে, আমি মোটামুটি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। যেমন ধরো আমরা এক এক করে পড়া শুরু করি, তারপরে আমরা আবার বোর্ডে যাব। যেমন ধরো প্রথম যে বৈশিষ্ট্য লিখেছি সেটি হচ্ছে সফট এবং নমনীয়, নরম এবং নমনীয়,
এবং গ্রুপ 1 এর যে ধাতুগুলো আছে এতই নরম যে তুমি এই যে ছুরি দিয়ে কেকের মতো করে কাটতে পারবে এই মৌলগুলোকে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, এগুলোকে কাটা যায় ছুরি দিয়ে, এই জন্যই সফট বলা হচ্ছে। কেন সফট, এটা একটা প্রশ্ন কিন্তু, যে স্যার সোডিয়ামকে ছুরি দিয়ে কাটা যায় কিন্তু ম্যাগনেসিয়ামকে কাটা যায় না। অ্যালুমিনিয়াম তো এত শক্ত, যেটা দ্বারা আমরা কিন্তু আমাদের রান্না বান্নার যে হাঁড়ি পাতিল আছে সেগুলা কিন্তু তৈরি করি অ্যালুমিনিয়াম দিয়ে, খুব জনপ্রিয় কিচেন এটা অ্যাপ্লায়েন্স হিসাবে এগুলা অ্যালুমিনিয়ামের জিনিস তৈরি করি। তো এই জিনিসগুলো তোমাদের কাছে কিন্তু একটি মানে বিষয় আসতে পারে যে এই ধাতুগুলোর এই যে ঘনত্ব যে বেড়ে যাচ্ছে, কাঠিন্য যে বাড়ছে, দৃঢ়তা বাড়ছে, মানে ধাতব বন্ধন যে বাড়ছে, এটার কারণ কি এটা একটু পরে বলছি আগে শেষ করে নি সবগুলো, তারপর তোমাদের এক সময় বুঝাই দেবো যে আসলে ধাতব বন্ধনের এই স্ট্রেংথটা আসলে কিসের উপর ডিপেন্ড করে। কোনো কোনো ধাতুকে একদম ছুরি দিয়ে কাটতে পারছো, কোনোটাকে কাটতে পারছো না, অনেক শক্ত, এটা পরে বলছি। আচ্ছা, এসব মৌলকে তাদের গলিত ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ থেকে পাওয়া যায়। ভেরি ইম্পর্টেন্ট। তোমরা মাধ্যমিক স্তরে ধাতু নিষ্কাশন চ্যাপ্টার ছিল নাকি জানি না তোমাদের, তো ওইখানে ধাতু তাদের আকরিক থেকে কিভাবে নিষ্কাশন করা হয় সেই সমস্ত প্রক্রিয়া পড়েছিলে, ধাতু বিজারণ, স্ববিজারণ, বাত্তা চল্লিতে নিষ্কাশন, বা অনেকভাবে যে ধাতুকে নিষ্কাশন করা যায় অন্য প্রক্রিয়াগুলোতে, সেগুলো আমরা করেছি। কপার, তারপরে ক্রোমিয়াম, আয়রন, জিঙ্ক যেগুলো আছে সবগুলোকে আমরা ওইভাবে নিষ্কাশন করেছি। বাট ইন কেস অফ এই এস ব্লক এলিমেন্টস, এস ব্লক মেটাল যেগুলা, এই সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যেগুলো, এগুলাকে কিন্তু আমরা এদের ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ থেকে পাই। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা দ্বিতীয় পত্রে পড়াবো, আমাদের বিস্তারিত পড়াবো, ওখানে ইলেকট্রোকেমিস্ট্রি একটা অধ্যায়ই আছে, সেখানে দেখবে ক্যাথোড অ্যানোডের মধ্যে একটা ইলেকট্রোলাইটকে কিভাবে কারেন্ট প্রবাহিত করে আমরা ক্যাথোডে ধাতু সঞ্চয় করি, সেগুলো ইনশাল্লাহ জানতে পারবে। আর যখন তোমরা সেকেন্ড ইয়ারে উঠবে তখন দেখতে পাবে, বা অলরেডি মাধ্যমিক স্তরে কিছু শিখে এসেছো কিছুটা। আচ্ছা, তো ব্যতিক্রম আছে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, এখানে ব্যতিক্রম আছে, এইগুলা ক্লোরাইডের পাওয়া যায় না। আচ্ছা, তো তারপরে আছে আরেকটি পয়েন্ট, সেটি হচ্ছে ক্যাটায়নে কোনো বিজোড় ইলেকট্রন না থাকায় এদের যৌগসমূহ বর্ণহীন। ভেরি ইম্পর্টেন্ট। কালারলেস। তুমি দেখো এই গ্রুপ 1 এর যে মেটালগুলো আছে বা গ্রুপ 2 এর যে মেটালগুলো আছে, তাদের যে সল্ট, সাপোজ তোমাদের সবচেয়ে জনপ্রিয় যে লবণটা তোমরা সবসময় এই করছো, সোডিয়াম ক্লোরাইড লবণ, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, হোয়াট এভার সল্ট, এটা সবগুলোই কালারলেস, মানে বর্ণহীন। এবং এই বর্ণহীন কেন, বর্ণযুক্ত কেন, এগুলা কিন্তু এই চ্যাপ্টার 3-এরই বিষয়। আমরা ডি ব্লক এলিমেন্ট যখন পড়বো তখন দেখতে পাবা ওই ডি ব্লক এলিমেন্টের সময় অবস্থান্তর ধাতুগুলা কেন কালার্ড কম্পাউন্ড গঠন করে, সেগুলো ডিটেইলস ডিসকাস করব। এখন একটু টিপস দিয়ে দিচ্ছি, মনে রাখবা এদের ক্যাটায়নে যদি কোনো বিজোড় ইলেকট্রন না থাকে, ওইখানে ডি অরবিটাল পড়বো, এখানে যে কোনো অরবিটাল, কোনো বিজোড় ইলেকট্রন থাকছে না জন্যই এদের যৌগগুলো কালারলেস। বাট এক্সেপশন ইজ হিয়ার, সেটা কি, যদি ক্ষার ধাতুর সাথে ডি ব্লকের কোনো ধাতু থাকে বা অবস্থান্তর কোনো মেটাল থাকে, আয়ন থাকে, তাহলে সেইটা আবার কালারফুল হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া কালারফুল, গোলাপি, পটাশিয়াম ডাইক্রোমেট, সবগুলো কালার আছে এগুলোতে। অর্থাৎ এই যে পটাশিয়ামের সাথে এরকম ম্যাঙ্গানিজ আছে, এখানে পটাশিয়ামের সাথে ডাইক্রোমেট এবং ক্রোমিয়াম আয়ন আছে, ক্রোমিয়াম মেটাল আছে, যার জন্য এগুলা কালারফুল। তার মানে কি দাঁড়াচ্ছে, যদি পিওর গ্রুপ 1 এবং গ্রুপ 2 মেটালিক হ্যালাইড বা কোনো সল্ট হয় তাহলে সেগুলো কালারলেস। আর তার সাথে যদি ডি ব্লকের কোনো ধাতু থাকে তখন সেটা, সেই যৌগটা তোমার রঙিন হবে, রঙিন। এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, আমি যেটা লিখে রেখেছি স্লাইডের মধ্যে। ক্যাটায়নে বিজোড় ইলেকট্রন বিষয়টা একটু বলে দিই। যেমন ধরো পটাশিয়াম একটা ক্ষার ধাতু বা এস ব্লক এলিমেন্ট, এর ক্যাটায়ন পটাশিয়াম প্লাস 19। এখানে দেখো কিভাবে বিজোড় ইলেকট্রন, আমি সর্বশেষ শক্তি স্তরে যদি যাই 2p6 3s2 3p6, লুক দিস ইজ ফর পটাশিয়াম প্লাস। এখানে কিন্তু কোনো বিজোড় ইলেকট্রন নাই। তুমি যে হুন্ডের নীতি পড়ে আসছো আগের চ্যাপ্টারে, হুন্ডের নীতি, সেখানে দেখো এইখানে পিতে পিএক্স পিআই পিজেড সবগুলাতে কিন্তু পেয়ার্ড ইলেকট্রন বা জোড়াবদ্ধভাবে আছে, যুগ্মভাবে আছে, পেয়ার ফর্ম করেছে। So no chance of getting any unpaired electron here. That's why এদের যৌগসমূহ কালারলেস। যেটাই তুমি লেখো, তুমি যেটাই লেখো, ক্যালসিয়াম যদি লেখো, ক্যালসিয়াম 20, সিমিলার ঘটনা ঘটবে একই, কারণ দুটো আইসো ইলেকট্রনিক, দুটি একই ইলেকট্রন বিন্যাস হবে।
এবং ইলেকট্রন বিন্যাস হওয়ার ফলে কোনো বিজোড় ইলেকট্রন পাওয়ার চান্স নাই। সুতরাং এটি কিন্তু এদের যৌগগুলো সব কি হবে, কালারলেস হবে। আচ্ছা, আরেকটি জিনিস একই সাথে পড়িয়ে ফেলি। ক্যাটায়নে কোনো বিজোড় ইলেকট্রন না থাকার ফলে এদের কোনো ম্যাগনেটিক প্রপার্টি নাই, অর্থাৎ এরা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় না, রাদার একটু 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 বিক্ষেপিত হয় বা বিকশিত হয় একটু তোমার এই ক্যাটায়নে কোনো বিজোড় ইলেকট্রন না থাকায়। সো এই জিনিসটা মাথার মধ্যে সেট করো যে ধাতুর আয়নে যদি বিজোড় ইলেকট্রন থাকে, তাদের চৌম্বক ধর্ম থাকে, তখন তাকে আমরা প্যারাম্যাগনেটিক বলি। আর যদি কোনো বিজোড় ইলেকট্রন না থাকে, তাদের চৌম্বক ধর্ম থাকে না, এবং তখন তাদেরকে আমরা বলি ডাইম্যাগনেটিক। সো ডাইম্যাগনেটিক এন্ড প্যারাম্যাগনেটিক বোথ আর রিলেটিং টু ম্যাগনেটিক প্রপার্টিজ। আরো আছে ফেরোম্যাগনেটিক, এগুলো পড়বো আমরা সামনের দিকে যত যাবো তত পড়তে থাকবো এগুলো আমরা। তো এই একটা বিষয় তাহলে জানতে পারলা, কোনো ম্যাগনেটিক প্রপার্টি নাই এদের। নেক্সট যেটা দেখছি সেটা হচ্ছে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ব্যতীত এই ব্লকের সব মৌল শিখা পরীক্ষায় বৈশিষ্ট্যমূলক বর্ণ প্রদর্শন করে। এটা পড়ে এসেছো, অধ্যায় 2 পড়ে এসেছো, কিন্তু শিখা পরীক্ষা দেখেছো গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে কোনো নমুনা লবণকে ভিজিয়ে সেটাকে প্লাটিনাম তার দিয়ে যদি বুনসেন বার্নারের শিখায় উত্তপ্ত করি, তাহলে তারা বৈশিষ্ট্যমূলক বর্ণ প্রদান করে। যে বর্ণ দেখে তাদেরকে আমরা আইডেন্টিফাই করি যে কোনটা সোডিয়াম, কোনটা পটাশিয়াম, এগুলা। তবে এক্সেপশন ছিল, সেটা পড়ে এসেছো, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের আকার ছোট বিধায় এদের বহিস্থ ইলেকট্রনগুলো নিউক্লিয়াস দ্বারা এত টাইটলি হেল্ড থাকে সো দ্যাট ওই বুনসেন বার্নারের শিখায় যে তাপ উৎপন্ন হয় তা দিয়ে তাদেরকে উত্তেজিত করে ট্রানজিশন করা যায় না, স্থানান্তর করা যায় না। স্থানান্তর করা না গেলে তো বর্ণালী তৈরি হবে না। সুতরাং এই বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় দেয় না বা ফ্লেম টেস্ট দেয় না, যার জন্য শিখা পরীক্ষা দিয়ে এদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারি না। ওকে, এটা একটি পয়েন্ট গেল। নেক্সট হচ্ছে বেরিলিয়াম ব্যতীত এই ব্লকের সব মৌল আয়নিক যৌগ গঠন করে। ও লিথিয়ামও সাথে আছে, একটু কারেকশন করে নাও। লিথিয়াম এবং বেরিলিয়াম এই যে দুটি ধাতু, এই দুটির ক্ষেত্রে কিন্তু আমরা এদের যে তোমার যে ক্লোরাইড বা মানে হ্যালাইড বা অন্যান্য যে যৌগ হবে, নরমালি তোমাদের মনে হতে পারে যে ধাতুর সাথে অধাতু যুক্ত হলে আয়নিক বন্ধন তৈরি হয় এবং সেটা আয়নিক যৌগ তৈরি হয়। এই যে যৌগগুলো যে আয়নিক বন্ধন তৈরি করে সেটি আসলে প্রপার আয়নিক বৈশিষ্ট্য সেখানে থাকে না, অর্থাৎ যৌগগুলোর মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি। এটা যখন আমরা ফাজান্স রুল পড়বো তখন আরো বিস্তারিত জানতে পারবে। শুধু এটুকু শুনে রাখো, লিথিয়াম এবং বেরিলিয়াম এই ব্লকের একটি এক্সেপশনাল মেটাল, যাদের থেকে আমরা আয়নিক যৌগ পাই না, এবং এদের দ্বারা গঠিত যৌগ বেশিরভাগ ক্ষেত্রে সমযোজী হয়, লিথিয়াম এবং বেরিলিয়াম। ওকে, আরো কিছু ব্যতিক্রম দেখবো আমরা। যেমন এখানে তোমাদের দেখাচ্ছি, বলা হয়নি, কয়েকটি কথা বলা হয়নি এখনো, সেটি হচ্ছে গ্রুপ 1 এবং গ্রুপ 2 যে ধাতুগুলো আছে, ধাতুর কথা বলতেছি, গ্রুপ 1 এবং গ্রুপ 2 যে ধাতুগুলো আছে, অধাতুটাও হাইড্রোজেনটাও, এটি হচ্ছে এরা উত্তম বিজারক, এরা কিন্তু বিজারক এবং এরা তড়িৎ ধনাত্মক, সবাই তড়িৎ ধনাত্মক, মানে ইলেকট্রোপজিটিভ। এরা ইলেকট্রোপজিটিভ কেন বলছি, এরা করে কি, এটা যোজন স্তরে যেহেতু একটা করে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন ত্যাগ করে অতি দ্রুত ধনাত্মক আয়ন গঠন করে। যারা ধনাত্মক আয়ন গঠনের প্রবণতা দেখায় তাদেরকে আমরা তড়িৎ ধনাত্মক বা ইলেকট্রোপজিটিভ বলি। সবগুলোর ক্ষেত্রে তুমি এম কে যদি তুমি করো তাহলে এম প্লাস ইলেকট্রন, সবার ক্ষেত্রে এটা এম এর মান, এম বলতে এখানে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম যেগুলো আছে, এখানে এম যদি এভাবে যদি তুমি লেখো, এইভাবে যদি লেখো M2 প্লাস 2 ইলেকট্রন, তো এটার ক্ষেত্রে আমরা কি বলবো, এটার ক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে গ্রুপ 2 এলিমেন্ট। গ্রুপ 2 এর ক্ষেত্রে তাদের যোজন স্তরে যেহেতু দুটা করে ইলেকট্রন থাকে, সো এই দুটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন গঠন করার জন্য এদেরকে আমরা বলি তড়িৎ ধনাত্মক। আরেকটি কথা, এরা উত্তম বিজারক। বিজারক কারা, যারা ইলেকট্রন দান করে, আর যারা কোনটা, যারা ইলেকট্রন গ্রহণ করে। বিজারক ইলেকট্রন বিদায় করে দেয়। তো যেহেতু এরা ইলেকট্রন দান করছে, ইলেকট্রন দান করার ফলে এদেরকে আমরা বিজারক বলছি। এবং এই বিজারক প্রপার্টিটা কোনটা উৎকৃষ্ট বিজারক, এখানে একটু কেমিস্ট্রি আছে, দেখো এখানে একটু ভালো কেমিস্ট্রি আছে। আমাদের হিসাব মতে যে মৌল যত তাড়াতাড়ি ইলেকট্রন দান করতে পারবে, মানে যার আকার যত বাড়তে থাকবে, তাহলে তার ইলেকট্রন দান করার ক্ষমতা বাড়বে এবং সে তত উৎকৃষ্ট বিজারক হবে। সেই হিসাবে কিন্তু
হওয়ার কথা ছিল এরকম, লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম। ধরো বিজারক স্ট্রেংথ, বিজারক প্রপার্টি যদি আমরা স্টাডি করি, সো ইট শুড বি লাইক দিস। তার মানে সিজিয়াম সবচেয়ে স্ট্রং রিডিউসিং এজেন্ট বা বিজারক। কারণ খুব সহজ, একই গ্রুপে উপর থেকে নিচে গেলে তাদের আকার বৃদ্ধি পায়, সো নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পায় এবং ওই ইলেকট্রন ত্যাগ করা তার জন্য সহজ হয়, সুতরাং সে তত উৎকৃষ্ট বিজারক হওয়া উচিত। এটাই তো সাধারণ ট্রেন্ড। এক্সেপশন ইজ হিয়ার। কেমিস্ট্রিতে কিছু ব্যতিক্রম থাকার ফলে মাঝে মাঝে এটাকে একটু ডিফিকাল্ট মনে হয়। এই লিথিয়াম কিন্তু সবচেয়ে ছোট আকার হওয়া সত্ত্বেও লিথিয়াম সবচেয়ে শক্তিশালী বিজারক এই গ্রুপে। লিথিয়াম সবচেয়ে শক্তিশালী বিজারক, শক্তিশালী বিজারক। আসলে এই বিজারক কোনটা শক্তিশালী, সাথে শুধু আকারের সাথে সম্পৃক্ত না, আরো কিছু বিষয় আছে। সেই বিষয়গুলো, লিথিয়ামের আকার ছোট এবং লিথিয়াম সলিড থেকে লিথিয়াম যে গ্যাস হচ্ছে, এটাকে আমরা কি বলবো, ঊর্ধ্বপাতন শক্তি বলবো। লিথিয়াম গ্যাস হচ্ছে এবং এখানে লিথিয়াম গ্যাস থেকে আমরা আয়নীকরণ শক্তি যদি বলি, আয়নীকরণ শক্তি, লিথিয়াম গ্যাস এটাকে বলে আয়নীকরণ শক্তি। এবং লিথিয়াম গ্যাস লাস্টে পানির সাথে যুক্ত করে, এখানে তোমার পানির সাথে যুক্ত হয়ে যে আয়ন তৈরি করবে, এই যে সরি হাইড্রোজেন শক্তি তৈরি করবে, H+ প্লাস হাইড্রোজেন শক্তি। এই হাইড্রোজেন শক্তির মান লিথিয়াম প্লাসে সবচেয়ে বেশি হওয়ার ফলে এবং সবগুলো মিলে যেটার ক্ষমতা বেশি সেটি হবে উৎকৃষ্ট বিজারক। না, হাইড্রোজেন পানির সাথে যখন বিক্রিয়া করবে তখন এটি বেশি হাইড্রোজেন শক্তি তৈরি করে, যার জন্য লিথিয়াম সবচেয়ে শক্তিশালী বিজারক। মানে বিজারকের ট্রেন্ড অনেকগুলো ফ্যাক্টরের সাথে জড়িত, যার জন্য তোমরা উপরের ক্লাস আরো বেশি জানতে পারবে। এটা শুধু মনে রাখবা যে লিথিয়ামের আকার ছোট হওয়া সত্ত্বেও এবং এর জারণ বিভবের মান বেশি। জারণ বিভব মানে কি, তোমার ইলেকট্রন, জারণ মানে কি ইলেকট্রন ত্যাগ করা। জারণ বিভবের মান সবচেয়ে লিথিয়ামের বেশি, আর জারণ বিভবের মান যার সবচেয়ে বেশি হয় সে তত উৎকৃষ্ট বিজারক হয়। কেমন উল্টাপাল্টা লাগছে না? জারণ বিভব মানে ইলেকট্রন ত্যাগ করা তার জন্য সহজ, এবং এই ইলেকট্রন ত্যাগ করে যে মানটা সেটাই জারণ বিভবের মান। এই জারণ বিভবের মানটা ওই অন্যান্য যে মৌলগুলো আছে তাদের থেকে লিথিয়ামের বেশি হওয়াতেই লিথিয়াম সবচেয়ে উৎকৃষ্ট বিজারক। তো পরবর্তীতে এটা নিয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমরা সামনের দিকে যখন যাব তখন এগুলা দেখতে পাবে। এবং চ্যাপ্টার সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার 4 যখন পড়বো সেখানে এই সমস্ত বিভব নিয়ে, ইলেকট্রোড পোটেনশিয়াল নিয়ে অনেক কথা হবে ইনশাআল্লাহ, সেখানে আমরা জানতে পারবো এই বিষয়গুলো। তো তাহলে দেখতে পাচ্ছি যে এখানে লিথিয়াম ব্যতীত অন্যান্য যে ধাতুগুলো আছে তাদের বিজারক যে ধর্ম সেটা উপর থেকে নিচে গেলে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এইটা বৃদ্ধি পাচ্ছে, তাদের সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং ধনাত্মক ধর্ম বৃদ্ধি পাচ্ছে। সক্রিয়তা কিন্তু এর সাথে সম্পৃক্ত। সক্রিয়তা মানে কি, যে যত তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়তে পারবে, যে পজিটিভ আয়ন গঠন করতে পারবে, সে তত তাড়াতাড়ি সে তত পাওয়ারফুল বা রিঅ্যাক্টিভ এলিমেন্টস। এইভাবে আমরা গ্রুপ 1 এবং গ্রুপ 2 দুটির ক্ষেত্রেই কিন্তু বুঝতে পারবো। এটা নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা এখানে কিছু বিষয় দেখে নাও, কিছু বিষয়, তারপর আমি বোর্ডে যাব আবার। এই এস ব্লক মৌলের বৈশিষ্ট্য, স্পেশালি এস ব্লক মৌলগুলোর গ্রুপ 2 যে ধাতুগুলো আছে, গ্রুপ 2 ধাতুগুলোর নাইট্রাইড আর কার্বাইডের আদ্র বিশ্লেষণ যদি করি আমরা, নাইট্রাইড এবং কার্বাইড এদেরকে আদ্র বিশ্লেষণ করলে, নাইট্রাইডকে আদ্র বিশ্লেষণ করলে পাচ্ছি আমরা অ্যামোনিয়া, আর কার্বাইডকে আদ্র বিশ্লেষণ করলে পাচ্ছি আমরা হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস মানে ইথাইন গ্যাস পাচ্ছি, আর তার সাথে সংশ্লিষ্ট ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে। তো এটা আমরা একটু দেখে নিই, এই জিনিসটা একটু দেখে নিই। নাইট্রাইড দেখো, নাইট্রাইড শুধু নাইট্রাইড আয়নের সংকেত কি, নাইট্রাইড আয়ন N3- বলে দিয়ে দাও, N3- এটা হচ্ছে নাইট্রাইড আয়ন। প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু এই আয়নের সংকেতগুলো ভালো করে শিখে রাখবা। এর সাথে একটু দেখায়নি, এর সাথে একটু দেখো, যেমন এটা হচ্ছে অক্সাইড আয়ন O2- অক্সাইড, এইটা হচ্ছে পারক্সাইড, এইটা হচ্ছে সুপার অক্সাইড। এগুলো কি জানো? এটা শুধু অক্সাইড, এটা পারক্সাইড, এটা সুপার অক্সাইড। এগুলা কিন্তু আমাদের জানতে হবে, সুপার অক্সাইড। একইভাবে আরো দু একটা আয়নের কথা বলে রাখি, যেমন P3-,
এটা হচ্ছে ফসফাইড আয়ন, ফসফাইড। তারপরে S2 মাইনাস, এটা হচ্ছে সালফাইড আয়ন। এরকম আয়নগুলোর কিন্তু সংকেত এবং নাম সহ তোমরা দেখে রাখবা, তোমাদের জন্য বেটার হবে এটা। নেক্সট আমরা দেখি তাহলে, এটা হচ্ছে নাইট্রাইড আয়ন। তাহলে আমি যদি গ্রুপ 2 সাপোজ ম্যাগনেসিয়াম নাইট্রাইড Mg3N2, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইড, ম্যাগনেসিয়াম নাইট্রাইড, নাইট্রাইড। এটাকে যদি আদ্র বিশ্লেষণ করো, হাইড্রোলাইসিস করো, ওয়াটার হাইড্রোলাইসিস, তাহলে তৈরি হবে কি সংশ্লিষ্ট হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে এবং সাথে তৈরি করবে অ্যামোনিয়া তৈরি করবে, অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে, ক্ষার তৈরি করলো, অ্যামোনিয়া গ্যাস তৈরি করলো। ঠিক সিমিলারলি ক্যালসিয়াম নাইট্রাইড তোমরা করো, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়া তৈরি করবে। এটা গেল হচ্ছে তোমার নাইট্রাইডের আদ্র বিশ্লেষণ। কার্বাইডের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? কার্বাইডের ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বাইড CaC2, ক্যালসিয়াম কার্বাইডকে তুমি যদি আদ্র বিশ্লেষণ করো, আদ্র বিশ্লেষণ করলে অ্যাসিটিলিন গ্যাস তৈরি হবে, CH ট্রিপল বন্ড CH, এবং তার সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। এই কেমিস্ট্রিটুকু মনে রাখবা। আর যে কেমিস্ট্রিগুলো আছে এদের কেমিক্যাল প্রপার্টি সেগুলো বলবো আমি, বাট দিস ইজ এক্সেপশনাল, এটা তোমাদের জন্য অবশ্যই ভালো। আর অন্য অন্য যেগুলো সেগুলো দেখাচ্ছি আমি সেটা। আচ্ছা, আমরা এখনো এস ব্লকের মধ্যেই আছি, এস ব্লক এলিমেন্ট নিয়ে ডিসকাস করছি। এস ব্লকের যে মৌলগুলো আছে অতি সক্রিয় হওয়ার ফলে এরা কিন্তু বাতাসের অক্সিজেনের সাথে জ্বলে এবং তাদের অক্সাইড তৈরি করে। সেই অক্সাইডগুলো পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড তৈরি করে, এবং এই হাইড্রোক্সাইডগুলো কিন্তু ক্ষারক, ক্ষারধর্মী আর কি, ক্ষারক। আর এদের যে কার্বনেটগুলো আছে, ধাতব যে কার্বনেটগুলো আছে, কার্বনেটগুলোর যেমন ধর গ্রুপ 1 এর কার্বনেট, গ্রুপ 1 এর কার্বনেট মানে কি? গ্রুপ 1 এর কার্বনেট লিথিয়াম কার্বনেট, তারপরে সোডিয়াম কার্বনেট, তারপরে আছে হচ্ছে পটাশিয়াম কার্বনেট, মানে এরকম সো অন। এই কার্বনেটগুলোর দ্রাব্যতা উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়। গ্রুপ 1 এর ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায় কার্বনেটগুলোর দ্রাব্যতা, পানিতে দ্রাব্যতা। আর গ্রুপ 2 যেগুলো আছে বেরিলিয়াম কার্বনেট, তারপরে ম্যাগনেসিয়াম কার্বনেট, তারপরে ক্যালসিয়াম কার্বনেট, সো অন, এদের কার্বনেটগুলোর পানিতে দ্রাব্যতা উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। ইন্টারেস্টিং, এদের কার্বনেট বৃদ্ধি পাচ্ছে, পানিতে দ্রাব্যতা। গ্রুপ 2 কার্বনেটের দ্রাব্যতা উপর থেকে নিচে গেলে হ্রাস পাচ্ছে। একটু একটু ক্রিটিক্যাল কেমিস্ট্রি আছে, একটু বলে রাখি তোমাদের, যদিও এখানে আলোচনা আমাদের কেমিক্যাল বন্ডিং এর অংশে করলে ভালো হতো, একটু বলে রাখি তোমাদের জন্য। তো এই কার্বনেট গুলোর ক্ষেত্রে এই উপর থেকে নিচে গেলে এদের ল্যাটিস এনথালপির মান হ্রাস পায়। ল্যাটিস এনথালপির মান হ্রাস পেলে মানে কি, ল্যাটিস আকারে থাকতে চায় না, তারা ভেঙে পানির সাথে যুক্ত হতে চায়। মানে হাইড্রোজেন এনথালপির মান বৃদ্ধি পায় উপর থেকে নিচে গেলে, আর ল্যাটিস এনথালপির মান হ্রাস পায়। ল্যাটিস এনথালপি আর হাইড্রোজেন এনথালপি অবশ্যই আমরা পড়াবো সামনে, একটু শুধু বলে রাখি। অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলো যখন একসাথে যুক্ত হয়ে একটা ল্যাটিস বা কেলাস গঠন করে, তখন যে শক্তি নির্গত হয় সেটাকে বলা হয় ল্যাটিস এনথালপি। একসাথে থাকার শক্তি, একসাথে থাকার শক্তি হচ্ছে ল্যাটিস এনথালপি। কারা একসাথে আছে? ধাতব আয়নিক যোগে কারা থাকে? ধাতব ধনাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন একসাথে থেকে একটা কেলাস বা স্ফটিক গঠন করে থাকার যে শক্তি। এবং তখন যে কেমিস্ট্রিতে কিন্তু বন্ড ফরমেশন মানে তাপ উৎপাদী বিক্রিয়া, কোনো একটা বন্ড যদি গঠিত হয় তাহলে সেখানে তাপ উৎপন্ন হবে, আর বন্ড ব্রেকিং তাপহারি বা তাপশোষী প্রক্রিয়া। তো ল্যাটিস এনার্জি মানে হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন একসাথে যুক্ত হয়ে গেল, তাহলে তাপ উৎপন্ন হচ্ছে। যে তাপ উৎপন্ন হচ্ছে সেটাকে ল্যাটিস এনথালপি বলছি। এই একসাথে থাকার শক্তি মানে ল্যাটিস এনথালপিটা গ্রুপ 1 এর কার্বনেটের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে হ্রাস পায়, বৃদ্ধি পায় কোনটা? হাইড্রেশন এনথালপি, যার জন্য উপর থেকে নিচে গেলে এদের পানিতে দ্রাব্যতা বৃদ্ধি পায়। আর গ্রুপ 2 যে কার্বনেট গুলো আছে, গ্রুপ 2 এলিমেন্ট গুলো বড় মানে আকার ছোট ছোট, তো সেই অনুযায়ী কার্বনেটের আকার খুব একটা চেঞ্জ হয় না, যার জন্য এদের ল্যাটিস এনথালপির মান পরিবর্তন হয় না। ল্যাটিস এনথালপি দিয়ে এটা ব্যাখ্যা করা যায় না। এদের ক্ষেত্রে শুধু মনে রাখবা উপর থেকে নিচে গেলে তোমার
হাইড্রেশন এনথালপি সেটা হ্রাস পায়, হাইড্রেশন শক্তি হ্রাস পায়, এই জন্য পানিতে দ্রাব্যতা হ্রাস পায় উপর থেকে নিচে গেলে। তো এটা নিয়ে আমরা তোমাদের যদি কোনো কিউরিওসিটি থাকে আমাদের জানাও, আর পরবর্তীতে আমরা এটা নিয়ে ডিসকাস করব এই ল্যাটিস এনথালপি এবং হাইড্রেশন এনথালপি নিয়ে। তো গ্রুপ 1 এর মানে কি বলবো আমি, এটা এস ব্লক এলিমেন্টের যে কেমিস্ট্রি ছিল, ছোটখাটো যে কেমিস্ট্রি গুলো ছিল সেগুলো আমরা ডিসকাস করলাম। আমরা এস ব্লকের পরে কিন্তু এখন পি ব্লক এলিমেন্টে যাচ্ছি, যতটুকু শেষ করতে পারি। পি ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্ট তোমাদের একটু দেখায়নি, স্লাইড দেখায়নি। পি ব্লক অনেক বৈচিত্র্যপূর্ণ একটা ব্লক, বৈচিত্র্যপূর্ণ ব্লক। পরের স্লাইডটাই পি ব্লক। হ্যাঁ, পি ব্লক এলিমেন্টস দেখো মোট সংখ্যা 36 এবং অবশ্যই পর্যায় সারণীর ডান পাশে অবস্থিত, 36টি ডান পাশে অবস্থিত। নতুন আবিষ্কৃত 4টি মৌলই বিলংস টু মানে পি ব্লক, পি ব্লকের মধ্যে পড়েছে। এই ব্লকে কি কি আছে? ধাতু আছে, অধাতু আছে, অপধাতু বা মেটালয়েড আছে, নিষ্ক্রিয় গ্যাস আছে। সো অনেক বৈচিত্র্যপূর্ণ এই ব্লকটা, ধাতু, অধাতু, অপধাতু, নিষ্ক্রিয় গ্যাস সব আছে এই ব্লকের মধ্যে। আচ্ছা, ধাতু 12টি। আচ্ছা, আমি গুনে দেখি নেই কয়টি। অপধাতু দেখো, অপধাতু নিয়ে তোমাদের অপধাতু কিন্তু বই টু বই ভ্যারি করে। কোন বইয়ে বোরনকে অপধাতু বলা হয়েছে, কোন বইয়ে বলা হয়নি। তো অপধাতু 7টি, এই কথাটা ইগনোর করো, কয়টিও দরকার নাই। প্রতিষ্ঠিত অপধাতু যেগুলো সেগুলো সিলিকন, জার্মেনিয়াম, অ্যান্টিমনি, টেলুরিয়াম, এগুলো হচ্ছে তোমার বিদ্যুৎ পরিবহন খুব যে একটা করে তা না, সেটাকে এগুলোকে সেমিকন্ডাক্টর বলা হয়, মানে অর্ধপরিবাহী বলা হয়, অর্ধপরিবাহী কম পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে, এগুলোকে সেমিকন্ডাক্টর বলা হয়। ভেরি ইন্টারেস্টিং, তাই না? আমরা জানি ধাতুগুলো বিদ্যুৎ পরিবহন করে, বাট এগুলোর মধ্যে ওই ধরনের প্রপার্টি আছে, ধাতব প্রপার্টি আছে এগুলোর মধ্যে কিছুটা, যার জন্য সামান্য করে হলেও বিদ্যুৎ পরিবহন করে। দ্যাটস ওয়াই আমরা এগুলাকে বলতেছি হচ্ছে মেটালয়েড বা সেমিকন্ডাক্টর। কারা? এগুলো হচ্ছে পি ব্লকের মধ্যে পড়েছে। এই ব্লকের বেশিরভাগ তড়িৎ ঋণাত্মক অধাতু। আমরা জানি পর্যায় সারণীর বাম থেকে ডানে যত যাবা, বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায় এবং অধাতব ধর্ম বৃদ্ধি পেতে থাকে আস্তে আস্তে। তার মানে যত ডান দিকের দিকে যাব তত তাদের অধাতব ধর্ম বা তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পেতে থাকে, সেটাই বলেছি এখানে। আর কয়েকটি মৌলের পরিবর্তনশীল জারণ অবস্থা দেখা যায়। হ্যাঁ, এখানে পরিবর্তনশীল জারণ অবস্থা বেশ কয়েকটি মৌলের আছে, পরিবর্তনশীল জারণ অবস্থা। তারপরে এদের মধ্যে নিজেদের মধ্যে সমযোজী বন্ধন তৈরি করে আর ধাতুর সাথে আয়নিক বন্ধন তৈরি করে। এই হচ্ছে তোমার পি ব্লক এলিমেন্টস এর মোটামুটি একটি সামারি করার চেষ্টা করেছি আমি। আমরা এগুলো পরে দেখছি আস্তে আস্তে। আগে আমরা পি ব্লক কে চলো দেখে নিই। পি ব্লক মৌলটা আমি ড্র করে নিই। পি ব্লক মৌল তাহলে কি কি গ্রুপ আছে এখানে? গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17 এন্ড গ্রুপ 18। এই হচ্ছে পি ব্লক এলিমেন্টস। তোমরা অবশ্যই কিন্তু এই যে ব্লকগুলো, এই যে গ্রুপগুলো লিখেছি আমি, এই গ্রুপগুলোর আন্ডারে যে মৌলগুলো আছে সিরিয়ালি উপর থেকে নিচে সিরিয়ালি কিন্তু তুমি এগুলো মুখস্থ করে ফেলবা। যেমন 13তে আমরা দেখো বোরন দিয়ে শুরু করলাম, বোরন, অ্যালুমিনিয়াম, তারপরে গ্যালিয়াম, ইন্ডিয়াম এন্ড থ্যালিয়াম, আর লাস্ট মানে নিওনিয়াম বোধহয় এটা। এই হচ্ছে গ্রুপ 13 এর মৌলগুলো। এবং এর পর্যায়ে, এটি পর্যায় নাম্বার 2 নাম্বার পর্যায়, 2, 3, 4, 5, 6, 7। এই হচ্ছে গ্রুপ 13। গ্রুপ 14 প্রথম হলো কার্বন, তারপরে সিলিকন, তারপরে জার্মেনিয়াম, তারপরে টিন, তারপরে লেড, তারপরে সম্ভবত লিভারমোরিয়াম মেবি। নেক্সট গ্রুপ 15 নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এটা সম্ভবত মস্কোভিয়াম, এমসি। নেক্সট আছে অক্সিজেন, সালফার, সিলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এটার নাম মনে আসছে না আবার। আচ্ছা, এবার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এটা সম্ভবত টেনিসিয়ান, টিএস, এন্ড লাস্টে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওজি। ব্যাস, এই হচ্ছে আমার পি ব্লক এলিমেন্ট। দেখো আমি পুরো দেখিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই এই সিকোয়েন্স গুলো মনে রাখার চেষ্টা করবে। এই সিকোয়েন্স গুলা
তাতে লাভ আছে। আমরা উদ্দীপক তৈরির সময় কিন্তু মিসিং লিঙ্ক ব্যবহার করি, বিভিন্ন ছক দিয়ে পর্যায় এবং গ্রুপ উল্লেখ করে কিন্তু আমরা বিভিন্ন অন্যান্য লেটার ইউজ করে তোমাদের আইডেন্টিফাই করতে বলবো ভবিষ্যতে। সো তোমাদের উচিত হবে ছন্দ বা যে কোনো ভাবে তুমি এগুলাকে মনে রাখবে, যে কোনো ভাবে সিকোয়েন্স অনুযায়ী উপর থেকে নিচ পর্যন্ত। যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে এদের যোজনী স্তরের ইলেকট্রন বিন্যাস। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় পি ব্লক মৌলের যোজনী স্তরের ইলেকট্রন বিন্যাস কেমন হবে, পি ব্লক মৌলের জেনারেলি, তাহলে এটা হবে এরকম n-1, না সরি n-1 না, এটি হচ্ছে ns 1 থেকে 2, 1 থেকে 2 না, ns2 এবং np 1 থেকে 6 পর্যন্ত। দেখো এটা হচ্ছে পি ব্লক মৌলের, দেখতে পাচ্ছ না তোমরা মনে হয় না, বেশি উপরে লিখেছি, আচ্ছা সরি। এখানে দেখো আমি এখানে লিখি এখানে এটা ns2 এবং np 1 থেকে 6 পর্যন্ত, এটি হচ্ছে পি ব্লক মৌলের যোজনী স্তরের ইলেকট্রন বিন্যাস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ns2 np 1 থেকে 6। এখন n এর মান যদি এখানে মিলা দিলাম কেন, 2 3 4 5 6, n এর মান যদি ধরো n এর মান 3 ইউজ করলাম, n এর মান 3, তাহলে এটা তৃতীয় পর্যায়ের মৌল মিন করবে। এবং ইন্ডিভিজুয়ালি যদি আমি লিখি, প্রত্যেকটি গ্রুপের ইন্ডিভিজুয়ালি যদি লিখি, তাহলে 13 নম্বরের গ্রুপের ns2 np1, তার মানে 2 আর 1 3 আর 10 13, ns2 np2 14, গ্রুপ 15 তে ns2 np3, ns2 np4, ns2 np5 and লাস্টে ns2 np6। দেখো এইগুলো হচ্ছে তোমার প্রতিটি গ্রুপের জন্য ইন্ডিভিজুয়ালি আমি এদের যোজনী স্তরের ইলেকট্রন বিন্যাসগুলো লিখে দিলাম। খুবই সিম্পল, 10 মনে রাখবা, 10 এর পরে যদি গ্রুপ 14 হয় তাহলে 4, 10 যোগ 4 14। বা কোনো সময় যদি এরকম ইলেকট্রন বিন্যাস দেখো যে বি নামক কোন মৌল, তার যোজনী স্তরের ইলেকট্রন বিন্যাস ns2 np4 এবং n এর মান যদি 4 দেওয়া থাকে, তাহলে এই মৌলটার নাম কি? আমরা উদ্দীপক তৈরিতেই সবসময় এগুলাই ব্যবহার করি। তাহলে n সমান 4 হয়, তাহলে n সমান 4, দেখো n সমান 4, তাহলে 2 আর 2 4, তাহলে গ্রুপ 14 এর মৌল 14 এবং 4 তাহলে এটা জার্মেনিয়াম। এটি হচ্ছে বিটা কি? জার্মেনিয়াম। সিমিলারলি আমরা যদি এখানে ধরো এইখানে বললাম যে কোনো একটি মৌল ধরো এ কোনো একটি মৌল যার যোজনী স্তরের ইলেকট্রন বিন্যাস ns2 np4 এবং n এর মান ধরো দেওয়া আছে 5, n এর মান 5, তাহলে এই মৌলটি কি? তোমাকে প্রথমেই ধরতে হবে যে ns2 np4 তার মানে হচ্ছে এটা হচ্ছে তোমার 4 আর 2 6, মানে গ্রুপ 16, 6 যোগ 10 গ্রুপ 16 মৌল। গ্রুপ 16 মৌল নয় হলো কোন পর্যায়ের মৌল? পর্যায় তো দিয়েই দিছি আমি, n এর মান 5 মানে পঞ্চম পর্যায়ের মৌল। তাহলে পঞ্চম পর্যায়ের মৌল মানে এইখানে এটা টেলুরিয়াম, এ হচ্ছে কি? টেলুরিয়াম। এটি কিন্তু প্রিয় শিক্ষার্থীরা খুবই জরুরি তোমাদের জন্য, বারবার বলে দিচ্ছি। এইভাবে কিন্তু তোমাদের পর্যায় সারণীর এই পি ব্লকটা তুমি স্পেশালি খেয়াল রাখবা। পি ব্লক এলিমেন্টস এর ক্ষেত্রে এদের যোজনী স্তরের ইলেকট্রন বিন্যাস কিন্তু তুমি কাউন্ট করা শিখবে, তাহলে ভবিষ্যতে তোমার প্রশ্নের অ্যান্সারের জন্য এগুলো চিন্তা করতে হবে না, তুমি খুব দ্রুত গতিতে এগুলো আইডেন্টিফাই করে ফেলতে পারবে। তো প্রত্যেকটি দেখিয়েছি আমি, তুমি সামহাও এগুলোকে মেমোরাইজ করার চেষ্টা করো উপর থেকে নিচে। এই পর্যায়ে সবসময় পারা যায় না, বাট যেটা দরকারি সেটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত অন্তত পারা যায় কিনা সেগুলো দেখার চেষ্টা করবে। চলো এবার আমরা পি ব্লক এলিমেন্টস এর একটু স্লাইড দেখো, আবার পরের স্লাইডটা দেখো। পরের এই মোটামুটি একটা সামারি আমি লিখে রেখেছি। এগুলার অনেক কেমিস্ট্রি আছে, এগুলা 2 দিন লাগবে এটা আলোচনা করতে, তো আমি শুধু সামারি গুলা বলে দিয়েছি। দেখো গ্রুপ 15 কে বলা হয় নিকটোজেন মৌল। গ্রুপ 15 কারা? এই তো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, মস্কোভিয়াম। কেন নিকটোজেন মানে কি জানো? শ্বাসরোধকারী। মানে এই গ্রুপের প্রথম যে মৌলটা নাইট্রোজেন, এটা শ্বাস প্রশ্বাসে কোনো ভূমিকা রাখে না।
বাতাসে যে নাইট্রোজেন থাকে এটা কোনো কোনো রোল নাই, শ্বাস প্রশ্বাসে রোল আছে যে হ্যাঁ অক্সিজেনের পরিমাণটা নিয়ন্ত্রিত করে দেয়, অক্সিজেনকে লঘু করে দেয় যাতে আমাদের দহন ক্রিয়াটা ঠিক মতো হয়, এই একটা ভূমিকা আছে। কিন্তু এটি শুধু তুমি নাইট্রোজেন নিয়ে কিন্তু বাঁচতে পারবে না। সাপোজ অক্সিজেন নাই, শুধু নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেন তোমাকে শ্বাস গ্রহণে কোনো হেল্প করতে পারবে না। এই জন্য এটাকে বলা হয় নিক্টোজেন বা শ্বাসরোধকারী গ্যাস। আচ্ছা, গ্রুপ 16 কে বলা হয় চালকোজেন। গ্রুপ 16 কে চালকোজেন বলা হচ্ছে কেন? এগুলা এগুলা চালকোজেন মানে আকরিক উৎপাদনকারী, মানে আমরা যে ধাতুগুলা পাই, ধাতুগুলা সংগ্রহ করি, নিষ্কাশন করি, সেগুলা সবাই এই গ্রুপ 16 মৌলের সাথে যৌগ গঠন করতে বেশি পছন্দ করে। তার মধ্যে রাসায়নিক আসক্তি বেশি গ্রুপ 16। এরা ধাতব, দেখো তোমরা মাধ্যমিকে দেখে পড়ে আসবা, আকরিক গুলা বা খনিজ গুলা হয় ধাতব অক্সাইড না হয় ধাতব সালফাইড, হয় অক্সাইড না সালফাইড। এবং বেশিরভাগ খনিজ বা আকরিক গুলা এইগুলা তোমার এই আকরিক হিসেবে এই গ্রুপ 16 মৌলের সঙ্গে যৌগ গঠন করতে পছন্দ করে। দ্যাটস ওয়াই এগুলাকে বলা হয় চালকোজেন বা আকরিক উৎপাদনকারী। গ্রুপ 17 কে হ্যালোজেন বলা হয়, সেটা সবাই জানো, 17 কে হ্যালোজেন বলছি আমরা। গ্রুপ 18 কে নিষ্ক্রিয় গ্যাস বলছি। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি তোমার বৈশিষ্ট্য। আর গ্রুপ 13 যে মৌলগুলো আছে এগুলার যে অক্সাইড গুলো, এগুলো আসলে ধাতব অক্সাইডই হওয়ার কথা ছিল, কিন্তু উভধর্মী অক্সাইড, যেমন অ্যালুমিনিয়ামের অক্সাইড উভধর্মী, গ্যালিয়ামের এগুলো আছে। আর আরো কিছু লিখেছে ধাতব ক্লোরাইডের আদ্য বিশ্লেষণে হাইড্রোক্সাইড ও HCl পাওয়া যায়, নাইট্রাইড আদ্য বিশ্লেষণে হাইড্রোক্সাইড অ্যামোনিয়া, বাম হাতে ডানে গেলে জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এগুলো আমরা দেখবো, সবই পড়বো এগুলো আমরা। চলো আবার একটু বোর্ডে যাই, এখানে আপাতত কিছু নাই, আবার স্লাইড থেকে আমরা বোর্ডে আসতেছি আমরা আবার। আচ্ছা, আমরা কিছু যতটুকু সময় পাই, অল্প সময় আছে আমাদের হাতে, আমরা যেটুকু পারি সেটুকু ডিসকাস করব। যতটা তুমি পারো এই সকল মৌলের যে রাসায়নিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখবো আমরা। যেমন তাহলে গ্রুপ 13 নিয়ে চলো শুরু করি কাজ। গ্রুপ 13 প্রথম মৌলটা হচ্ছে বোরন। বোরন একটা অধাতু, অধাতু হওয়ার সত্ত্বেও কিন্তু এর গলনাঙ্ক অনেক বেশি, কারণ বোরনের যে রূপভেদ, অনেকগুলা বোরন পরমাণু একসাথে মিলে কেলাসের মতো তৈরি করে থাকে, যেখানে অনেক কেমিক্যাল বন্ড থাকে, অনেক রাসায়নিক বন্ধন থাকে, যার জন্য এটাকে ভাঙতে কষ্টকর হয়, যার জন্য বোরনের কিন্তু গলনাঙ্ক অনেক বেশি বোরনের। আচ্ছা, বোরনের অক্সাইড, যেটা বোরনের অক্সাইড অম্লধর্মী অক্সাইড, কোন কোন বইতে উভধর্মী বলা আছে। যে অম্লধর্মী অক্সাইড যদি বলি তাহলে পানির সাথে বিক্রিয়া করলে এটা বোরিক অ্যাসিড তৈরি করবে, পানির সাথে বিক্রিয়া করে এই বোরনের অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে বোরিক অ্যাসিড তৈরি করে, এজন্য এটাকে অম্লধর্মী অক্সাইড বলছি আমরা। তারপরে এখানে অ্যালুমিনিয়াম, জানো তোমরা অ্যালুমিনিয়ামের অক্সাইড, তোমরা জানো অ্যালুমিনিয়ামের অক্সাইড উভধর্মী। উভধর্মী তার মানে এটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ তৈরি করে, AlCl3 লবণ পানি তৈরি করে। আবার এদের অক্সাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করেও লবণ তৈরি করে, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট এবং পানি দুই ক্ষেত্রেই তোমার অর্থাৎ ক্ষারের সাথেও বিক্রিয়া করছে করে লবণ পানি তৈরি করছে, আবার অম্লের সাথে বিক্রিয়া করেও লবণ পানি তৈরি করছে, যার জন্য এদের অক্সাইড বলা হয় হচ্ছে উভধর্মী। যেটা জরুরি একটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্লোরাইড নিম্ন তাপমাত্রায় ডাইমার হিসেবে, নিম্ন তাপমাত্রায় ডাইমার মানে হচ্ছে এটা দুই অণু Al2Cl6 হিসাবে অবস্থান করে। এই কেমিস্ট্রিটা বলেই আজকে আমি শেষ করব। অবস্থান করে, বাট উচ্চ তাপমাত্রায় কিন্তু আবার এই ডাইমার কিন্তু আবার ভেঙে যায়। তো নিম্ন তাপমাত্রায় কি হিসেবে অবস্থান করে? Al2Cl6 হিসেবে অবস্থান করে। সেটি কেমন সেটা আজকে দেখো। অ্যালুমিনিয়াম ক্লোরাইড তো এমনি ইলেকট্রন ঘাটতি একটা যৌগ Cl, এখানে অষ্টক সংকোচন আছে, অষ্টক অপূর্ণ আছে। তো আমি এটা ডাইমারটা তোমাদের লিখে দেখাচ্ছি, ডাইমারটা কিভাবে ডাইমার ফর্ম করে, মানে কেন এই কাজটা তারা করতে যাচ্ছে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ হওয়ার কথা, কারণ অ্যালুমিনিয়াম তো ধাতু, কিন্তু এই ঘটনা কেন ঘটছে সেটুকু দেখাই তোমাদের। অ্যালুমিনিয়াম এখানে Cl, এখানে Cl, আমি ডাইমারটা আমি ড্র করি তারপরে তোমাদের বাকিটা বলবো।
দেখো এই যে, তো এটি আসলে যখন বন্ধন পড়বে ভালো করে, রাসায়নিক বন্ধন যখন পড়বে তখন ভালো বুঝতে পারবে। এখানে অ্যালুমিনিয়াম দেখো, আমি শুধু অ্যালুমিনিয়াম যদি এখানে ড্র করে রাখি, শুধু অ্যালুমিনিয়ামের কি অবস্থা ঘটছে, এর যোজন স্তরে 8টি ইলেকট্রনের পরিবর্তে কিন্তু 6টি ইলেকট্রন আছে, 6টি ইলেকট্রন আছে, এবং অ্যালুমিনিয়ামের কিন্তু এই 3+ ধনাত্মক চার্জ যখন বেশি হওয়ার ফলে, এর যে পার্শ্ববর্তী যে অ্যানায়ন গুলো আছে, অ্যানায়নে তো ইলেকট্রন অনেক আছে, এখানে অনেক ইলেকট্রন, এই ইলেকট্রন গুলো নিয়ে সে তার অষ্টক পূরণ করতে চায়, এই ঘটনা ঘটায় কারা? এই দুই অণু অ্যালুমিনিয়াম ক্লোরাইড ভাগ বাটোয়ারা করে। দেখো এইখানে এই ক্লোরিনে কিন্তু অনেকগুলা মুক্তজোড় ইলেকট্রন আছে, 2 2 4 6 7, এখানে ইলেকট্রন আছে। এই একজোড়া মুক্তজোড় ইলেকট্রন যদি এই অ্যালুমিনিয়ামকে দেয় তাহলে কিন্তু তার অষ্টক পূরণ হয়ে যাচ্ছে, দিতেই হবে, কারণ আবার সেই ইলেকট্রন টানছে কে? এই যে 3+ হয়ে আছে, তার ধনাত্মক চার্জ বেশি হওয়ার ফলে এটাকে পোলার আয়ন বলে। এই পোলার আয়ন হচ্ছে, যার ফলে এই ক্লোরাইডের পোলার আয়ন হচ্ছে, ক্লোরাইডের মুক্তজোড় ইলেকট্রনটা সে নিজের দিকে টেনে নিয়ে তার চাহিদা যেটা 8টা হওয়া সেটি পূরণ করছে। আবার দেখো এরও যে ইলেকট্রন আছে সে পাশের অ্যালুমিনিয়ামকে দিয়ে ব্যাস একটা স্থিতিশীল অবস্থা তৈরি করছে, যেটাকে আমরা ডাইমার বলছি। ডাইমার হচ্ছে একই ধরনের দুটা অণু যদি বন্ডেড থাকে, সেটা হাইড্রোজেন বন্ড দিয়ে হতে পারে, অন্য বন্ড দিয়ে হতে পারে, তখন সেটাকে আমরা বলি ডাইমার, এবং ডাইমার ফর্ম করে এবং এটি উচ্চ তাপমাত্রায় কিন্তু এটি আবার ডাইমারটা ভেঙে যায় এবং আবার মনোমার বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড গঠন করে। তো এই হচ্ছে, এটি আরো অনেক কথা আছে, আজকে আমি খুব একটা বেশি শেষ করতে পারলাম না। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের পি ব্লক এলিমেন্টস নিয়ে যে আরো কিছু আছে, যেমন কার্বন টেট্রাক্লোরাইড আদ্য বিশ্লেষিত হয় না, সিলিকন টেট্রাক্লোরাইড হয়, অনেক কথা আছে, এগুলো নিয়ে ডিসকাস করব আমরা পরের ক্লাসে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের জন্য আমার জন্য যে বরাদ্দকৃত টাইম শেষ। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।